বিএনপিতে ঘাপটি মেরে থাকা এই রনি হচ্ছে আওয়ামী চুপার শয়তান। কথাটা অনেক শক্ত কথা। চলুন একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমি এই শক্ত কথা কেন বললাম। অধ্যত্ত আর দম্ভভরা বক্তব্যে তৎকালীন শেখ হাসিনা সরকারের অনিয়মের এজেন্ডা বাস্তবায়নের খলনায়ক অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর সবই করতেন সে সময় প্রধানমন্ত্রীকে খুশি করতে, যেন শেখ হাসিনার চেয়েও এক কাঠি সরেস এই খুরশিদ আলম। রিমান্ডে জেরার মুখে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন গ্রেফতার হওয়া সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা জিয়াউল আহসান। 8 দিনের রিমান্ডে তিনি জানিয়েছেন শেখ হাসিনা সরকারের নানান অপকর্মের কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার আইনি পথেই ফিরে আসবে? অত্যন্ত ভুলভাবে করা এই সংশোধনীটা বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাতে আমাদের সংবিধানে এর আগের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই আইনি পথেই ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্তত 25 জেলায় ডিসি পদে পরিবর্তন আনছে সরকার। নতুন জেলা প্রশাসক নিয়োগ দিতে পরীক্ষার মাধ্যমে 25 জন উপসচিবকে ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দক্ষিণ এশিয়ায় ক্রমশ প্রভাব হারাচ্ছে ভারত। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের চাঞ্চল্য বিষয়টি আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। এজন্য ভারতের পররাষ্ট্রনীতি ও গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দর্শক, সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে বিএনপিতে চুপা শয়তান হিসেবে বসে আছে। প্রিয় দর্শক, এমনটি কিন্তু আমি বলছি না, বলেছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব নায়েব আলী। দর্শক মণ্ডলী, যারা রাজনৈতিক ভিডিও দেখেন এবং রাজনৈতিক ভিডিওগুলোর সাথে সম্পৃক্ত, তারা অনেকেই কিন্তু এই নায়েব আলী ভাইকে চেনেন। তো দর্শক, তিনি হঠাৎ করে কেন এমন কথা বললেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে তিনি এই যুক্তির পেছনে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করেছেন। দর্শক মণ্ডলী, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে দর্শক, যারা জনাব গোলাম মাওলা রনির ভক্তবিন্দু রয়েছে তাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক মণ্ডলী, পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না। তো দর্শক, এরই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটি হলো এবার দুদকের আইনজীবী খোরশেদ আলম হাসিনার এক কাঠি উপরে। দর্শক মণ্ডলী, তিনি দুদকের আইনজীবী হয়েও যে অপকর্মগুলো করেছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। তো দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করা হয়েছে, চলুন দেখে আসবো সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই, আমাদের রনি ভাই সম্পর্কে আপনি কি বললেন? আমি কি বলেছি? আমি বলেছি বিএনপিতে ঘাপটি মেরে থাকা এই রনি হচ্ছে আওয়ামী চুপার শয়তান। কথাটা অনেক শক্ত কথা, তাই না? চলুন একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমি এই শক্ত কথা কেন বললাম। আপনারা এটা পড়লে আপনি তখন বলবেন যে না, ঠিকই বলেছেন। উনি আজকে একটা স্ট্যাটাস লিখেছেন। কি লিখেছেন? সারা দেশে কি হচ্ছে? মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে। কি খেলা? জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে। ঠিক আছে, কিন্তু মানে উনি বলছে যে জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে, কিন্তু তাই বলে এদেরকে যেভাবে অপমান করে গ্রেফতার করা হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, লোক লেলিয়ে অপমান করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনি সংকেত। খেয়াল করেছেন? এই রনিকে সালমান এফ রহমান সাইজ করেছিল। রনি সালমান এফ রহমানের বিরুদ্ধে একটা কলাম লিখেছিল। তারপর সালমান এফ রহমান তার মিডিয়ার সাংবাদিক তার বাড়ির গেটে বসিয়ে দিল। তার প্রাইভেসি নষ্ট হচ্ছে। একদিন দুই দিন এরকম দেখতে দেখতে রনির হয়ে গেল রাগ। রনি সেই সাংবাদিককে লাথি মেরে ফেলে দিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপর কি হলো? রনির বিরুদ্ধে মামলা হলো, রনিকে গ্রেফতার করা হলো আওয়ামী লীগের আমলে। রনি বেশ কিছুদিন জেলে থাকলেন। তো রনি কার জন্য জেল খাটলেন? কার জন্য জেলে গেলেন? সালমান এফ রহমানের কারণে। দেখেন, তখন রনি নির্যাতিত ছিল। রনির পক্ষে আমরা কথা বলেছিলাম। এখন দেখেন কার পক্ষে আপনারা কথা বলেছিলেন। যে সালমান এফ রহমান এই রনিকে সাইজ করেছিল, আপনি কথা বলেছিলাম রনির পক্ষ নিয়ে। দেখেন সেই রনি কি বলে।
কি বলতেছে? কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেফতার করা হলো, আদালতে নেওয়া হলো, লোক লেলিয়ে অপমান করা হলো, এটা মেনে নেওয়া যায় না। চিন্তা করেছেন? মানে সম্মানী ব্যক্তিকে মানে অপমান করে গ্রেফতার করা হয়েছে, সম্মানী ব্যক্তিকে অপমান করে আদালতে নেওয়া হয়েছে, সম্মানী ব্যক্তিকে লোক লেলিয়ে দিয়ে অপমান করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা বলুন তো, চোরের আবার মান সম্মান আছে নাকি? চোরের আবার মান সম্মান আছে নাকি? এই যে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে যখন আমরা আমাদের দেশটাকে স্বাধীন করলাম, স্বাধীন করার পরে কিছু চোর ডাকাত ধরা পড়েছে কিনা? তো এই চোর ডাকাতগুলো যখন ধরা পড়ার পর চোর ডাকাতগুলোকে নাচাচ্ছে, হ্যাঁ গান গাওয়াচ্ছে, অনেক কিছু করাচ্ছে না চোর ডাকাতগুলোকে দিয়ে? করাচ্ছে তো। কই আমাদের রনি ভাই তো একবারও বললেন না এই লোকগুলোকে যেভাবে অপমান করা হচ্ছে, এই লোকগুলোকে যেভাবে মানে তাদের সম্মানহানি করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। কেন বললেন না? চোর তো চোরই, ডাকাত তো ডাকাতি, তাই না? চোর ডাকাতের আবার মান সম্মান আছে নাকি ভাই? সালমান এফ রহমান হচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়ের পরে বাংলাদেশের সবচেয়ে বড় চোর। এই চোরের আবার মান সম্মান আছে নাকি? বলুন তো আপনারা, চোরের আবার মান সম্মান আছে? এখন আপনারা বলবেন যে নাইব ভাই, আনিসুল হক পলক তো আর চোর না। কে বলেছে তারা চোর না? টাকা পয়সা চুরির হিসাব নিকাশ এখনো আসেনি, বাট এটা তো ধ্রুবতারার মতো সত্য যে তারা ভোট চুরি করেছে। পলক কি ভোট চোর না? আনিসুল হক কি ভোট চোর না? তো চুরি তো চুরি, টাকা পয়সা চুরি করলেও চুরি, ভোট চুরি করলেও চুরি। তো চুরি কে করে? চোরই তো চুরি করে, তাই না? চোরের আবার মান সম্মান আছে নাকি? আচ্ছা বলুন তো, চোরের আবার মান সম্মান আছে? আরে আনিসুল হক বাংলাদেশের আইন অঙ্গনকে ধ্বংস করেছে, জুডিশিয়ারিকে ধ্বংস করেছে আনিসুল হক। একটা রাষ্ট্র যে কাঠামোর উপরে, যে আইনের উপরে দাঁড়িয়ে থাকে, একটা রাষ্ট্র যে জুডিশিয়ারির উপরে দাঁড়িয়ে থাকে, একটা রাষ্ট্রের জনগণ যে জুডিশিয়ারির কাছে এসে সর্বশেষ ন্যায় বিচারের জন্য ধর্ণা দেয়, সেই জুডিশিয়ারি ধ্বংসের একজন নায়ক হচ্ছে এই আনিসুল হক। তাকে আবার নাকি সম্মান করতে হবে? বাপ রে বাপ রে বাপ! কি বুঝলেন? উনি বিএনপি করার জন্য বিএনপিতে যোগদান করেন নাই, এমপি হওয়ার জন্য, নমিনেশন নেওয়ার জন্য বিএনপিতে যোগদান করেছেন। ঠিক আজকেও বিএনপিতে বসে চুপা শয়তানি করতেছে। কিভাবে? উনি জানেন যে গত 16 বছর বিএনপি সরকারের বাইরে, ইভেন সংসদ ভবনের বাইরে, গত 16 বছর। আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমনই একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই, অলমোস্ট জিরো। তার মানে বিএনপি এখন ফাঁকা মাঠে গোল দেবে। আর বিএনপি যখন ফাঁকা মাঠে গোল দেবে, তখন বিএনপির থেকে যারা নমিনেশন পাবে তারা কারা? বিএনপির ত্যাগী নেতারা নমিনেশন পাবে। এখানে রনির মতো ওই মানে উড়িয়ে এসে জুড়িয়ে বসা নেতারা নমিনেশন পাবে না। এটা রনি খুব ভালো করে জানে যে আজকে বিএনপির যে ভালো একটা পরিস্থিতি, ভালো একটা পরিবেশে আছে বিএনপি এখন। এই পরিস্থিতিতে বিএনপির লোকজনকেই নমিনেশন দিতে পারবে কিনা তারেক রহমান সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো সেখানে রনি তো অনেক পরের ব্যাপার। তো রনি নমিনেশন বিএনপির থেকে পাবে না, এটা সে খুব ভালো করেই জানে। অধ্যত্ত আর দম্ভভরা বক্তব্যে তৎকালীন শেখ হাসিনা সরকারের অনিয়মের এজেন্ডা বাস্তবায়নের খলনায়ক অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ওনার নামটা নোবেল জয়ী হিসেবে যুক্ত করা এটা মোটেও সমীচীন নয়। ব্যক্তির বিচার হচ্ছে, নোবেল জয়ীর কোনো বিচার হয়নি। ব্যক্তি ইউনুস এবং গম। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এই খুরশিদ আলম দেশ তথা বিশ্ববাসীর কাছে সম্মানীয় নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রায়শই কথা বলতেন আক্রমণাত্মক ভঙ্গিতে। ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রতিটি মামলা লড়তেন, বক্তব্যে আইনজীবী পেশার চেয়ে রাজনৈতিক বিরোধিতাই প্রকাশ করতেন দম্ভ ভরে। উনি শুধু নোবেল লরিয়েট করছে, উনি সাজাপ্রাপ্ত আসামি, সেটা আমার দায়িত্ব না, সেটা ডিফেন্সের দায়িত্ব। এর সবই করতেন সে সময়ের প্রধানমন্ত্রীকে খুশি করতে, যেন শেখ হাসিনার চেয়েও এক কাঠি সরেস এই খুরশিদ আলম। যেখানে ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান, আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। তৎকালীন শেখ হাসিনা সরকারকে খুশি করতে নানা ছলাকলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করতে আশ্রয় নেন কূট কৌশলের। তুচ্ছ তাচ্ছিল্য করেন নোবেল পুরস্কার নিয়েও। ওনার শুধু একটাই কথা, উনি নোবেল লরিয়েট, মানে ওনার কথাটা হলো নোবেল লরিয়েট শুনলেই ওনাকে সবকিছু দিতে হবে।
দিতেন মামলার হুমকিও। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় বিশ্বের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা উদ্বেগ জানালে তাদেরকেও হুমকি দিয়ে সতর্ক করতেন খুরশিদ আলম খান। সবাই আইনের চোখে সমান, সে নোবেল লরিয়েট হোক আর সে রিক্সা পুলার হোক। হিলারি ক্লিন্টন, আপনি বিশ্ব নেতাদেরকে নিয়ে আপনি বাংলাদেশে আসুন, শুধু আবেগের বশবর্তী হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষে এটা মানায় না। এটা আমি মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি একটি অযাচিত হস্তক্ষেপ। তিনি শুধু বিশ্বের বাঘা বাঘা নেতাদেরই নন, হুমকি দিতেন দেশি বিদেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও। আপনি বিশ্ব নেতা হন, নোবেল জয়ী হন, কোনো আইনের কণ্ঠরোধ করা যাবে না। আমি মনে করি এটা টিআইবির একটি ব্যর্থ প্রচেষ্টা। শেখ হাসিনা সরকারের তোষামোদকারী অতি উৎসাহী এই আইনজীবী বিনিময়ে হাতিয়ে নেন সরকারি নানা সুযোগ সুবিধা। দীর্ঘদিনের দায়িত্ব পান দুদক আইনজীবী হিসেবে। ডক্টর ইউনূসকে নিয়ে এত মাথামাতি কেন আমরা বুঝতে অক্ষম। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হয়েও প্রতারণার দায়ে কয়েক দফায় দণ্ডিত হয়েছেন খুরশিদ আলম খান। আওয়ামী লীগ সরকারের সুযোগ সুবিধা হয়েছেন শত কোটি টাকার মালিক, ছিলেন দুদক কি হাইকোর্ট সর্বোচ্চ প্রতাপশালী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার আইনি পথেই ফিরে আসবে, এরকম একটা প্রশ্ন আমরা করতে পারি। গতকাল আমাদের বিচারাঙ্গনে এমন একটা ঘটনা ঘটেছে, সেটার ভিত্তিতে এই প্রশ্ন করাই যায়। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা আমাদের জন্য হতেই পারে। এই যে মামলাটা হয়েছে, সেই মামলাটার ভবিষ্যৎ আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের পথও খুলে দিতে পারে। আমরা জানি কিভাবে প্রতারণাপূর্ণভাবে জালিয়াতি করে আমাদের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তুলে দিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার, সাথে বিচার বিভাগকে নিয়ে, বিশেষ করে তৎকালীন প্রধান বিচারপতি জনাব খায়রুল হক, এক বিভৎস জালিয়াত, যিনি তার রায়ও জালিয়াতি করেছেন, সেটা নিয়ে কথা বলেছি, আজও বলবো। যাই হোক, সেটা দিয়ে ত্রয়োদশ সংশোধনীকে যেভাবে বাতিল করা হয়েছে সেটাও সরকার ঠিকঠাক মতো ফলো করেনি। পঞ্চদশ সংশোধনী পরে করা হলো, তার মধ্যে শুধু তত্ত্বাবধায়ক সরকার বাতিল না, সংবিধানের বিরাট একটা অংশের অসংখ্য অনুচ্ছেদে, অনেক পরিবর্তন করা হয়েছে। শুধু সেটাই না, সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনীয় বলে ঘোষণা করা হয়েছে সেই সংশোধনীতে। অনেক কিছু, এত বেশি ডিটেইলড নেওয়া হয়েছে, এটা খুব কম সংশোধনীতে এই পরিস্থিতি হয়েছে। গতকাল আদালতে এই সংশোধনীটা চ্যালেঞ্জড হয়েছে যে এই সংশোধনীটা অসাংবিধানিক ছিল, সংশোধনীটাই সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আমরা খেয়াল করেছি কয়েকজন মিলে এটার ব্যাপারে রিট করেছেন, এর মধ্যে জনাব বদিউল আলম মজুমদার কথা বলেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন। এর যিনি প্রধান আইনজীবী ছিলেন ডক্টর শরীফ ভূঁইয়া, তিনি ব্যাখ্যা করেছেন কোন কোন গ্রাউন্ডে তারা প্রাথমিক পিটিশন করেছেন। পরে এটা হিয়ারিং হবে, সেখানে নিশ্চয়ই তারা আরও অনেক বেশি কথাবার্তা বলবেন। যে কথাগুলো সামনে আনা হয়েছে সেটা হলো, খেয়াল করি আমরা, প্রথম কথাটা হচ্ছে সবচেয়ে বড় যে যুক্তি হতে পারে সেটা হলো, আমাদের এই পঞ্চদশ সংশোধনী যখন হয় 2011 সালে, তখন সংবিধানের দ্বাদশ সংশোধনীতে আমাদের আর্টিকেল 142, যেটাতে আমাদের সংবিধান সংশোধনের কথা বলা আছে, সেখানে আমাদের যে সংবিধানের প্রিয়াম্বল এবং বেশ কিছু ধারা সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজনের কথা ছিল, মানে ওই সংবিধানের মধ্যেই ছিল। পঞ্চদশ সংশোধনীতে আপনি ওই অনেকগুলো ধারাকে আপনি পরিবর্তন করেছেন, কিন্তু আপনি গণভোট নেন নাই, তাহলে কোনোভাবেই সেটা হতে পারে না। আপনি এক্সিস্টিং যে সংবিধান ছিল সেটাকে আপনি ভায়োলেট করেছেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে যে বললাম 1/3 অফ দ্য আর্টিকেলসকে আপনি চেঞ্জ করা যাবে না ঘোষণা করে দিচ্ছেন, মানে এটা কোনোভাবেই হতে পারে না। কারণ আপনি ভবিষ্যৎ যে আইন প্রণেতারা আছেন, ভবিষ্যৎ যে বাংলাদেশ আছে, ভবিষ্যতের পরিবর্তনশীল প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আপনার মনে হতেই পারে যে আমাদের সংবিধানের এই জায়গাগুলো অ্যামেন্ড করা দরকার, কিন্তু সেগুলো আপনি করতে পারবেন না বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এক উদ্ভট আইন তারা করেছিল, সংশোধনী তারা করেছিল। সো এটাও কোনোভাবেই থাকতে পারে না, এটা মৌলিক যে কনসেপ্ট অফ কনস্টিটিউশন তার সাথে সাংঘর্ষিক। রাইটলি এই যুক্তি এসছে যে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, এটারই আমি পরে বলছি, সেটা 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করার যে রায় ছিল সেটা একটা শর্ট ভার্ডিক্ট ছিল। শর্ট ভার্ডিক্টে আসলে ভার্ডিক্ট, সেটা হলো জাস্ট কথা। ওখানে যেভাবে কথা বলা হয়েছিল, আপনি ফাইনাল যে ভার্ডিক্ট এসছে, ওই যে বলছি বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার এই মাফিয়াতন্ত্র তৈরির ডান হাত ছিলেন। এই ভদ্রলোক শেখ হাসিনার পরে এই দেশকে কেউ যদি ধ্বংস করে থাকে, ধ্বংসের প্রধান সহযোগী কিন্তু খায়রুল হক। আমরা অনেককে দেখি হয়তো, কিন্তু খায়রুল হক আমরা মিস করি। সো দ্যাট এই কারণে আমি এই শত্রুকে চিনিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও করেছিলাম। যাই হোক, মেইন যে ভার্ডিক্ট, তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয় এবং যেভাবে করা হয় সেটা কিন্তু ওই যে শর্ট ভার্ডিক্ট যেটা ছিল সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, নিশ্চয়ই করে। সুতরাং সেটা ফলো না করে এটা করা হয়েছে, এটাও একটা ব্যত্যয়। এবং যেটা সবচেয়ে এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যোগ করা হয়েছে, সেটা হলো এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার সাথে সাথে আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিট, সেই স্পিরিটটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে আমাদের একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হবে এবং আমাদের জনগণের যে সকল ক্ষমতার মালিক, সেটা আসলে কীভাবে আমরা সারাক্ষণই তো সেটা প্রয়োগ করতে পারি, এটা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিত্বের মাধ্যমে হয়। সো এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ওই জায়গাটাতেও চরমভাবে আঘাত হানা হয়েছে। ফলে এডিটটা হয়েছে কারণ দর্শানো, কেন অবৈধ হবে না, কারণ দর্শানোর জন্য সরকারের বিভিন্ন লোকজনের কাছে নোটিশ দেওয়া হয়েছে, সেটা হবে। তারপরে এটা একটা হিয়ারিং হবে এবং আমরা যতটুকু বেসিক বুঝি, অত্যন্ত ভুলভাবে করা এই সংশোধনীটা বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাতে আমাদের সংবিধানে এর আগের যে পরিস্থিতি ছিল
অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই আইনি পথেই ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আরও জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওগুলো দেখছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।